দেখি সবসময়, মানে আপনি আপনার ভিডিওতে অবশ্যই অনেক বিশ্লেষণ করেন এবং তো তারপরে আমার দর্শকদের জন্য বলেন যে আওয়ামী লীগ 13 তারিখে অবরোধ ডেকেছে, যদিও ওই অবরোধ যারা ডেকেছেন তারা কেউই আসলে দেশে নাই, সবাই বিদেশে পলাতক অবস্থায় আছেন। তো আপনি আপনার ভিডিওতে বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের অবরোধ ডাকা ঠিক না। মানে আপনি কেন এই কথা বললেন? তাদেরকে এছাড়া আর কোনো উপায় আছে কিনা আপনার? ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা 3 দিনের একটা কর্মসূচি, লকডাউন, ঢাকা দখল, এবং এই যে দখল শব্দটা, এটার উপর আমার নিজস্ব খুব একটা খারাপ ধারণা। যে দখল বা শব্দটাই একটা সেকেলে এবং আদিম যুগের একটা শব্দ, এবং আমি নেগেটিভ হিসেবে দেখি। তো এই কর্মসূচিটা দেওয়ার মানে রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক মেসেজ কর্মীদেরকে আশ্বস্ত করার চাইতে কেন আমরা এইদিকে ধাবিত হলাম, এবং কর্মীদের উপলব্ধি, কর্মীদের সাথে নেতাদের কানেকশন কতটুকু, এবং কর্মীদের মতামত নেওয়া হয়েছে। সমস্ত উপজেলার বা জেলা লেভেলের কর্মীদের সাথে কি তাদের কথা হয়েছে? কর্মীরা তো কেউ, আমি পাইনি একজন কর্মীও যে এই বিষয়ে তারা একমত প্রকাশ করেছে। যেখানে নেতৃত্ব শূন্যতা, নেতৃত্ব নেই, যেখানে আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দল হিমশিম খাচ্ছে এবং দিশেহারা, আমি বলবো দিশেহারা, তাদের পরিস্থিতিটা ভয়াবহ। আপনি চট্টগ্রাম আগ্রাসনের শুনেছেন, এবং অন্যান্য আরো যেসব সংবাদ আসছে এবং যেসব রাজনীতিতে যেসব ভাষা আসছে, সেটা কি শঙ্কার বিষয় নয়? বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকার পরও তারা যদি শঙ্কার মধ্যে থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থাটা কেমন? ঠিক সেই রকম পরিস্থিতিতে এই ধরনের একটা কর্মসূচি দিয়ে সাধারণ নিরীহ নির্যাতিত নিষ্পেষিত কর্মীদেরকে আপনি ঠেলে দিচ্ছেন কোন দিকে, এবং কেন কর্মীদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে? কর্মীরা কি একটা রাজনৈতিক দলে চাকরি করে? কর্মীরা কি রাজনীতি করে না? কর্মীরা কি রাজনৈতিক কর্মী না? তাহলে এদেরকে কেন, এদের প্রতি মায়া মমতা বা রাজনৈতিক বিবেচনা কেন করা হলো না? এবং এটা কেন বিদেশ থেকে এভাবে রাজনীতি করার নেতাদের যে অভ্যাস গড়ে উঠেছে, যে কালচার গড়ে উঠেছে, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না এবং গ্রহণযোগ্য নয়। আমি একটা রাজনৈতিক দলের বিপর্যয় থাকতে পারে, বিপর্যয় আসতে পারে, একটা রাজনৈতিক দলের নানা রকম সংকট এবং সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বলে আপনি সেই পরিস্থিতিটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে কেন আপনি এভাবে মোকাবেলা করবেন? আজকের যুগে রাজনীতিটা একটা জ্যামিতি, ফিজিক্স, কেমিস্ট্রির দিকে ধাবিত হয়ে গেছে। সেখানে আপনি সেই পুরনো সেকেলে ধ্যান ধারণা দিয়ে রাজনীতিটা করতে চাচ্ছেন, এবং কর্মীদেরকে, আওয়ামী লীগের একটা বিরাট বড় দল, তাদের একটা বিশাল সমর্থক আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই বিশাল সমর্থকটাকে পুঁজি করে আপনারা বিদেশে বসে রাজনৈতিক দলকে নেতৃত্ব দেবেন, কৌশল অবলম্বন না করে এবং রাজনৈতিক দীক্ষা শিক্ষা এই সমস্ত কিছু না করে, এটা ঠিক আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সেই জায়গা থেকে কর্মীদের আবেদনের এবং অনেক মেসেজ নিবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটা করেছিলাম। জি, অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে কেন আওয়ামী লীগের এই মুহূর্তে মাঠে নামা উচিত না, কিন্তু সব দলই তো চায় যে কিছু একটা করতে। এবং বাংলাদেশের ইতিহাসে আসলে একটা টেন্ডেন্সি আছে, সব দলই আসলে নিজেদের ভুল দেখতে পায় না। আওয়ামী লীগও পাচ্ছে না। সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে শেখ হাসিনা 3টি ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি ইন্টারভিউ দিয়েছেন। এর ভিতরে রয়টার্স একটা আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, এএপি আছে। তো তারপরে আবার দেখলাম যে গতকালকে ভারতীয় অনেকগুলো মিডিয়াতেও তিনি ইন্টারভিউ দিয়েছেন। তো এবং আমরা আশা করি নির্বাচনের আগে আগে তিনি এরকম প্রতিনিয়ত ইন্টারভিউ দিতেই থাকবেন। এবং গৌতম লাহিড়ী যেটা বললো, ভারতীয় সাংবাদিক, তিনি বলেন যে শেখ হাসিনা আসলে বলতেছেন যে হ্যাঁ ভুল হয়েছে, তবে এটা অনিচ্ছাকৃত ভুল। মানে আমি ওইরকম নির্দেশ দেইনি, আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা নির্দেশ দেওয়াই থাকে যে তাদেরকে আসলে কি ধরনের সমস্যা হলে কিভাবে মোকাবেলা করতে হয় এগুলো। তো ওভাবে এগুলো হয়ে গিয়েছে, কিন্তু আমি পার্টিকুলারলি বলি নাই যে ওদের উপর গুলি চালাও, ওদের উপর গুলি চালাও। তো ইনডাইরেক্টলি তিনি আসলে ওই পুলিশের উপরই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন বলে অনেকেই মনে করেন। এখন আপনি আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন তো মানে হয়েই যাবে মনে হচ্ছে? জামাত ইসলাম তো অলরেডি তাদের 300 আসনের প্রার্থী আগে দিয়ে দিয়েছে, বিএনপিও 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, হয়তো বাকিগুলিও করবে। তো এখন আওয়ামী লীগের জন্য আসলে একটা ইয়ে হয়ে গেল যে আওয়ামী লীগ ছাড়াই এখন নির্বাচনটা হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কি করার আছে? আপনি কি এখনো মনে করেন যে আসলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, আমার কথা হলো যে নেত্রী যে স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন প্রেস মিডিয়ার সাথে কথা বলছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে, সেটা আমি সঠিক মনে করি। সে কথা প্রেস মিডিয়ার সাথে বা বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদপত্র বা মিডিয়ার সাথে কথা বলতে পারে নেতারা, সেটা ঠিক আছে। এবং নেত্রী কিন্তু একটা নির্দেশ দিয়েছে একটা সময়, বা একটা কথা বলেছিল যে 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 অবস্থানে আছে
সে সেখান থেকে সে তার নিজের নেতৃত্বে থেকে কাজ করবে, এটা ঠিক আছে। একটা রাজনৈতিক দলের জন্য এই বক্তব্যটা গ্রহণযোগ্য। অর্থাৎ আমি যে অবস্থানে আছি, যেভাবে আছি, আমি আমার নেতা হয়ে যেন সেইভাবে কাজ করি রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে একটা জাতীয় পর্যায়ের কর্মসূচি দিয়ে দিবেন, আপনি সারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, ঢাকায় আসার আহ্বান জানাবেন, কৃষির উপর ভিত্তি করে, আপনার লক্ষ্য কি? এবং 2-3 দিন দখল করবেন, তারপর কি করবেন? আমার কথা সেটা, 3 দিন দখল করবেন, তারপর কি করবেন? নেত্রী ঠিকই বলেছে, নেত্রী খারাপ কিছু বলেনি। এবং নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত, সেটা সুখকর নয়, সেটা সুখকর নয়। সেটা বিবেচনা করা উচিত ছিল। সেটা বিবেচনা না করে বা কোনো রাজনৈতিক ব্যাখ্যা পাচ্ছি না। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য আসছে না, সেই পুরনো লগি বৈঠা, দখল, এই সমস্তর মধ্যে সীমাবদ্ধ থাকছে। এবং সেই যে আত্মোপলব্ধি এবং নিজেদের ব্যর্থতার যে একটা দায়ভার কাঁধে নিয়ে তারপর ব্যর্থ রাজনীতিকে সার্থক করার যে একটা পরিকল্পনা, সেই দিকে ধাবিত না হয় কেন আমরা সেই পুরনো বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরনো মদ, এই ধরনের একটা কাজকর্মের দিকে ধাবিত হচ্ছে, সেটা আমার প্রশ্ন। এখন নানা রকম গুজব রাজনীতিতে আছে, চলছে, সেটা থাকবে। একটা এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, ডামাডোলের মধ্যে নানা রকম কথাবার্তা এবং গুজব থাকবে, কিন্তু সেই গুজব তো একটা রাজনীতির পার্ট, গুজব তো রাজনীতির পার্ট এবং রাজনীতির একটা অংশ। তাহলে সেই পরিস্থিতিতে কেন আমরা গেলাম, সেটা আমার উপলব্ধির বিষয় বা আলোচনার বিষয়। সেই দিকটা আমার মনে হয় বিবেচনা করা হয় নাই, আমি মনে করি। এখানে শেখ হাসিনা এই যে 3টা ইন্টারভিউ দিল বা আরো ইন্টারভিউ দিয়েছে, আপনি কি মনে করেন যে এটা ভারত সরকারের সমর্থন ছাড়া হয়েছে? তাহলে যদি তাই হয়, যে ভারত সরকার আসলে কি অর্জন করতে চাইতেছে শেখ হাসিনা কিভাবে কথা বলতে? ভারত সরকারের সমর্থন তো অবশ্যই আছে। ভারতের সমর্থন তো, এটা তো নতুন কিছু না। আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন আছে ভিন্ন দেশে, এবং সেই কারণেই তো আজকে রাজনীতিটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। আপনি মনে করেন কি এই যে আমাদের সাথে কি পাকিস্তানের সম্পর্ক আছে না? আছে তো। এবং পাকিস্তান এবং গোয়েন্দা সংস্থা যে আজকে দেশে সক্রিয়, সেটা তো সত্য। এটা তো আমেরিকার উপর নির্ভরশীল উপদেষ্টা সরকার, এটা তো মিথ্যা কিছু না। তো আমাদের শুধু আওয়ামী লীগকে, যেহেতু শুনেন, আমি একটা কথা বলি, এখানে আমেরিকান সৈন্যরা আসলো, তা নিয়ে কথা হলো না। এখানে চীনের সৈন্যরা আসলে দিনাজপুরে আসলো, কথা হলো না। লালমনিরহাট, ঠাকুরগাঁও। কিন্তু ভারতের সৈন্যরা যখনই প্রবেশ, যদি 1 কিলোমিটার আসে বা 5 মিটার আসে, তখন কিন্তু রাজনীতির ডামাডোল পাকিয়ে যায়। আর এটা তো সত্য যে একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা আছি, এটা তো সত্য। প্রতিবেশী রাষ্ট্রের, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের পাশে থেকে আপনি সেই বলয় মুক্ত হওয়া কতটুকু সম্ভব? ওই এই যে যারা এইটা বলে যারা ক্ষমতায় আসলেন বা এইটা বলে যারা রাজনীতিটা শুরু করলেন, তারা কতটুকু পেরেছেন? সেই ভারতের বিরুদ্ধে থাকা একটা চুক্তি কি তারা বন্ধ করতে পেরেছে? ভারতেরকে ইলিশ দেওয়া বন্ধ করতে পেরেছে? ভারতের সাথে কোনো কিছু, এমনকি আপনি দেখেছেন জাকির নায়েক, ডক্টর জাকির নায়েকের বিষয়ে যখনই মুখ খুললো ভারত, তখনই কিন্তু জাকির নায়েকের সরকারের পক্ষ থেকে ভারতের পক্ষ অবলম্বন করা হলো। অতএব শুধু আওয়ামী লীগকে ট্যাগ লাগিয়ে দিলাম। আমরা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য এবং ভারতের সাথে আপনার ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের আনুকূল্য লাভের জন্য আমরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে তো সংখ্যাবোধ করি না। আমরা সেই ভারতের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে আমরা দেখা করা, সাক্ষাৎ করতে তো সমস্যা হয় না। এবং সব দলই তো বলে যে সম্পর্ক অটুট থাকবে। তো সেদিক থেকে ভারতের সমর্থন আওয়ামী লীগের প্রতি আছে, এটা তো ওপেন সিক্রেট না, এটা তো ওপেন ওপেন এটা তো। আর পাকিস্তানের যে সমর্থনের রাজনীতিটা এখন চলছে বাংলাদেশে, সেটাও তো ওপেন। মার্কিনীদের যে হস্তক্ষেপ এখানে আছে, করিডোর সেন্ট মার্টিনে 1 বছর যাবত যাওয়া যাচ্ছে না, সেটাও তো ওপেন। তো আপনি যদি এককভাবে একটা বলেন, সেটা একটা বিষয় বা কেউ ভাবে, কিন্তু আমি সামগ্রিক ভাবে দেখতে চাই যে আমি কি দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না যে ভারত বিরোধী অন্যরা ভারত বিরোধী। আমরা তো যুদ্ধ করার কথাও শুনেছি না, যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো, কিন্তু আমি তো 2-3 দিন যাবত শুনতে পাচ্ছি যে শিলিগুড়িতে চিকেন নেক এখন প্রশস্ত হয়ে গেছে, সেখানে 62 কিলোমিটার নিয়ে যাওয়ার কথা উঠছে। তো এই যে 62 কিলোমিটার, সে ব্যাপারে তো কোনো নিউজ হচ্ছে না এবং কোনো বক্তব্য আসছে না সরকারের পক্ষ থেকে বা কোনো জায়গা থেকে। কিন্তু এটা তো সত্য। হ্যাঁ, চীনের সীমান্তে
শিলিগুড়ি সীমান্তে একটা আর্মি স্টেশন এবং একটা ক্যাম্প করা হয়েছে তাদের অঞ্চলে। তো সেটা নিয়ে কথা আসছে। এখন তাদের অঞ্চলে তাদের এলাকায় যদি তারা ক্যাম্প করে তাহলে সেটা সমস্যা কি, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন হইতে পারি বা আমরা সজাগ থাকবো, আমরা নজর রাখবো। কিন্তু আমাদের দেশেও তো এরকম হচ্ছে যে আরাকান আর্মিরা এখানে এসে উৎসবে অংশগ্রহণ করে 24 ঘন্টা পর আবার ফেরত যায়। সেটা কি উদ্বিগ্নতার বিষয় নয়? এবং সেই উদ্বিগ্নতা থেকেই তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিককালে অনেক ঘটনা ঘটে গেল। আপনি জানেন, জরুরি অবস্থা থেকে একটা সামান্য ধর্ষণ ঘটনা আমাদের দেশে, আমি সামান্য এই কারণে বলছি যে আমাদের দেশে ধর্ষণের অনেক ঘটনা ঘটে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে গেল সেটা তো ওটা ওটা নাকি একটা ধর্ষণ হয়নি শুনলাম। হ্যাঁ, ওটা নাকি ধর্ষণ হয়নি। হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি গুরুত্ব দিচ্ছি তার পরবর্তীকালে যা ঘটে গেল সেটা কি কি গ্রহণযোগ্য? আপনি আরাকান আর্মিরা যখন উৎসব করে যায়, ফেরত যায় বা থেকে যায়, সেটা নিয়ে তো আলোচনা হয় না। তা আমাদের সাথে শুধু ভারতের প্রতিবেশিতা তো না, আমাদের ডিমার্কেশন লাইন তো আরাকানদের মায়ানমারের সাথেও আছে। আজকে মায়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মায়ানমার থেকে বহিষ্কার করলো, সেটা নিয়ে তো কথা হচ্ছে না বা কথা বলা যাচ্ছে না বা নিউজ হচ্ছে না। তো সেই বিষয়াদি তো ওইভাবে আমি দেখি, আমি এক চোখে দেখি না, আমি আমার চোখ থেকে সবকিছু দেখছি। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন জামাত ইসলামের তথ্য গবেষণা সেলের সদস্য জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি বলেন যে এই যে 13 তারিখে জামাতি ইসলামী ঢাকা, সরি 10 তারিখে জামাত ইসলামী ঢাকা দখলে ডাক দিয়েছে 5 দফা দাবিতে। এর ভিতরে আছে গণভোটের দাবি, পিআর পদ্ধতি এবং আরো 5টা দাবি। তো এই 13 তারিখে 10 তারিখে আসলে আপনার পরিকল্পনা কি? আপনারা কত লক্ষ লোক ঢাকায় আনতে চান? ধন্যবাদ মডারেটর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দর্শক বৃন্দকে। আমরা আগামী 2-3 দিন বা 5 দিন খুব ক্রিটিক্যাল একটা টাইম পাস করবো বলে মনে হচ্ছে। একদিকে সরকারের একটা সিদ্ধান্তের বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যেই যাতে ওনারা একটা সিদ্ধান্ত উপনীত হয়, সরকারকে সেই বিষয়টা যাতে অবহিত করে। অপরদিকে দুই দল এক পক্ষ প্রস্তাব দিয়েছে বসার জন্য, আরেক পক্ষ বসার জন্য চিন্তা করছে, এই অবস্থায় রয়ে গিয়েছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত তারা নিতে পারেনি। তার পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের ফেসিস্টদের একটা কর্মসূচি, আমাদের দেশীয় পলাতক ফেসিস্টরা একটা কর্মসূচি দিয়েছে। এই যে রাজনৈতিক যে একটা উত্তাপ শুরু হয়েছে, মূলত এই উত্তাপটা নির্বাচনকে কেন্দ্র করে। আগামী নির্বাচনটা শেষ পর্যন্ত কি হতে দেওয়া হবে কি হবে না। 13 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে, আমরা মনে করি এটা মূলত এই কর্মসূচিগুলো গত মাসের 20 তারিখ বা তারও আগ থেকেই পরম্পরা হয়ে আসছে। বড়সড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলো, যারা জাতীয় নির্বাচনের আগে তাদের যে 5টা দাবি, সেই 5টা দাবি গভর্নমেন্ট যাতে অ্যাকসেপ্ট করে সেই ব্যাপারে পূর্ণাঙ্গ একটি নির্দেশনা আসে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই জন্য এই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে। তাদের দাবির মধ্যে প্রথম যে দাবিটা, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এটা ওনারা ব্যাখ্যা করেছেন, ওনাদের পক্ষ থেকে বক্তব্য স্পষ্ট করেছেন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে, কূটনৈতিক মিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। অপরাপর এই বিষয়টার সাথে যারা সম্পৃক্ত সকল গ্রুপ, এটার সাথে ওনারা উপস্থিত থেকেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। বাট গভর্নমেন্ট ইচ্ছা করলে আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। গভর্নমেন্ট মনে হয় সেই সুযোগটা হাতছাড়া করছে। গণভোট যদি না হয় তাহলে 24-এর যে আন্দোলন, যে অর্জন, যে আমি বলবো বলিদান, হাজারো মায়ের বুক খালি হওয়া, আত্মত্যাগ করা, হাজারো মায়ের ছেলেদের মেয়েদের অঙ্গহানি হওয়া, ইনজুর্ড হওয়া, এখনো হসপিটালে চিকিৎসাধীন রয়েছে যারা, তাদের যে কষ্ট, এটাকে অনেকাংশে অস্বীকার করার মতো অবস্থা। সরকারের সিদ্ধান্তহীনতা, সরকারের দূরদর্শী
সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতার কারণে মূলত ২৪-এর বিরোধী শক্তি আজকে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি দেখেন, সবচেয়ে বড় অর্জনটা যখন হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু বড়সড় কোনো মেসাকার হওয়ার সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করার পরে কমে গিয়েছিল। যদি বাংলাদেশ জামাত ইসলামী আমির ওই দিন এই ক্ষমা ঘোষণা না করতেন, তাহলে বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা হওয়ার আশঙ্কা ছিল। মানে আল্লাহর রহমত মানে ছিল। আমার প্রশ্ন যে তিনি ক্ষমা ঘোষণা করার অথরিটিটা তাকে কে দিয়েছে, এই এক। আর দ্বিতীয়ত, গতকালকে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন আঙ্গুল বাঁকা করবে ঘি উঠানোর জন্য। আচ্ছা, দুই এইসব বিষয়। বিষয়গুলা আমির সাহেব যেটা বলেছেন, ওনার অধীনস্থ নেতা কর্মীদেরকে, এটার অথরিটি পার্টি প্রধানকে, ওই দলের সকল জনশক্তি দেওয়ার কারণেই উনি পার্টি প্রধান হতে পেরেছেন। উনি বলেছেন, উনি স্পষ্ট করেছেন যে আমি আমার নিজ দলের নেতা কর্মীদেরকে স্পষ্ট ঘোষণা করছি যে ওনারা আমাদের সাথে যে পেসিস্ট আচরণ করেছে, আমরা সেজন্য তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা বিচার চাইবে রাষ্ট্রের কাছে,